আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি এই সময়টিতে স্মরণকালের সবচেয়ে সুখের মধ্যে থাকার কথা ছিল এবং পুরো প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে থাকার কথা ছিল। আগস্ট মাসের ৫ তারিখে যেদিন শেখ হাসিনার পতন হলো, সেই দিন সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণভাবে উত্তেজিত হয়েছিল, খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন। আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্নে ২০২৪ সনের আগস্ট মাসের ৬ তারিখ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন। কিন্তু মাত্র ১ মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না। তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে, কবে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, বিএনপি কি আদৌ ক্ষমতায় আসতে পারবে, এবং এখন যে চলমান পরিস্থিতিতে বিএনপি বিপদ এবং বিপত্তিতে পড়েছে, এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোনো সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না, বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়া সম্ভব হচ্ছে না। রাজপথে, সচিবালয়, বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি, তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছে, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই ১৫ বছর ধরে বা তারও বেশি সময় ধরে ১-১১ যদি ধরেন, সেই ২০০৬ থেকে আজ অবধি বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে, সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখন, যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, আমাদের দেশে ২-৩% বা ৪% ফ্লোটিং ভোটার থাকে, সমর্থক থাকে, যারা সবসময় করে কি, যে দল জয়ী হয়, ক্ষমতা আসে, সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করে তাদের দলে যোগ দেয়। তো এখন বিএনপির যেটা ৩০% ছিল, এখন সেটা ৩৫% হয়ে গেছে। আওয়ামী লীগের যেটা ৩৫ ছিল, সেটা এখন ৩০% হয়ে গেছে। এটি হলো বাস্তবতা। আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক চেইন অফ কমান্ড, এটা এখন সবচেয়ে বিএনপির জন্য বড় সমস্যা। বিএনপি পাইকারি হারে কি বলা হয় শাস্তি দিচ্ছে, পাইকারি হারে কমিটি ভাঙছে, অনেককে বহিষ্কার করছে, শোকজ করছে। এতে সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা আরও বাড়বে। আমি দেখলাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে কিংবা যাদের পদ পদবি স্থগিত করা হয়েছে, শোকজ করা হয়েছে, তাদের কারো ক্ষমতা বাড়েনি, বরং তাদের ক্ষমতা বেড়েছে, তারা ফ্রিলি মুভমেন্ট করছে। বিএনপি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আগের মতোই বা আগের চেয়ে আরও বেশি যোগ্যতা নিয়ে তারা মুভমেন্ট করছে। তো এই যে সাংগঠনিক যে চেইন অফ কমান্ড, চেইন অফ কমান্ড, এটি সেই একটা ওয়ার্ড থেকে শুরু করে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এই চেইন অফ কমান্ডটির যে ধারাবাহিকতা, এটি এখন প্রতিষ্ঠা করা বিএনপির হলো ১ নম্বর চ্যালেঞ্জ। এবং এটি না করা পর্যন্ত বিএনপি বর্তমান যে সুষমা, এটিকে ভোগ করতে পারবে না। সাধারণত যেটি হয়, যখন দল ক্ষমতায় থাকে তখন দলের যিনি সংসদ সদস্য হন, তিনি এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করেন। তো এখন বিএনপির বিভিন্ন জায়গাতে ১০-১২ জন করে সংসদ সদস্য প্রার্থী আছে এবং এই আওয়ামী লীগ নয়, ১০-১২ জন সংসদ সদস্য প্রার্থীদের অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ, মারামারি, কাটাকাটি, গ্রুপিংয়ের কারণে কি হচ্ছে, চাঁদাবাজিটা, অপকর্মটা ১০-১২ গুণ হয়ে যাচ্ছে। এটি খুব দ্রুত বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। এর কারণ হলো আওয়ামী লীগ গত সেই ১৫ বছর ধরে এটি একক হাতে তারা নিয়ন্ত্রণ করছে। মানে চাঁদাবাজি থেকে শুরু করে কখনো ডুয়েল হয়নি, কোথাও নিজেরা মারামারি হয়েছে, কিন্তু এটা সাধারণ জনগণের মধ্যে আসেনি। কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে দেখা গেল যে বিএনপির যারা নেতা এবং কর্মী, তারা এই এমপি কেন্দ্রিক যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের মধ্যে ৭ ভাগে, ৮ ভাগে, ৪ ভাগে, ৫ ভাগে, ১০ ভাগে, ১২ ভাগে বিভক্ত হয়ে মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিচ্ছে এবং ওই এলাকার সমস্ত কমিটি সেই এমপির অধীন না করে দেয়। এই সমস্যা থেকে বিএনপি বের হতে পারবেন এবং এই অবস্থা যদি মাস ৩ চলে, কি যে একটা ডিজাস্টার বিএনপির জন্য বয়ে নিয়ে আসবে, অজনপ্রিয়তার, যেটি বিএনপিকে আরও ২০ বছর পিছনে ফেলে দেবে। এটি হলো প্রথম। দ্বিতীয়ত, যে সকল বিএনপি মাইন্ডেড সরকারি আমলা কামলা ছিলেন,
সেই আমলা কামলারা এই সময়টিতে এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। তো এই যে আমলা আছেন সেই একই ঘটনা কিন্তু অন্য সব অফিসে হচ্ছে, ব্যাংক, বিমা, সব জায়গায়। অর্থাৎ বিএনপি পন্থী যে সকল সরকারি আমলা রয়েছেন, যারা এতদিন যাবৎ আওয়ামী লীগ দ্বারা নিষ্পেষিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে বড় বড় পদ পদবিগুলো দখল করার জন্য নিজেদের মধ্যে মারামারি করছে এবং ক্ষেত্র বিশেষে তারা আবার জামাতের সঙ্গেও জড়িয়ে পড়ছে। 3 নম্বরে বিএনপির যে সমস্যা, সেই সমস্যাটা হলো পেশাজীবী সংগঠন। বিভিন্ন শ্রেণী পেশা যারা বিএনপিকে সাপোর্ট করছেন অতীতকালে, সেটা আইনজীবী হতে পারেন, ব্যাংকাররা হতে পারেন, চিকিৎসক হতে পারেন, তারাও যার যার পেশায় সেই নিয়োগের জন্য, বদলির জন্য, ভালো পোস্টিংয়ের জন্য যে সকল কর্মকাণ্ড করছেন, যা কিনা পুরো পরিবেশ এবং পরিস্থিতিকে অস্থির করে তুলছে। তারপরে এটি গেল 3 নম্বর। 4 নম্বর হলো বিএনপি মাইন্ডেড যারা ব্যবসায়ী রয়েছেন। তো বিএনপি মাইন্ডেড যারা ব্যবসায়ী রয়েছেন, সেটা ভালো ব্যবসায়ী হন বা দুর্নীতিবাজ হন, তারা অলওয়েজ হারেন, গা ঝাড়া দিয়ে বের হয়ে এসেছেন। এবং ব্যবসায়ীরা তো মানে টাকা উপার্জন কিন্তু খুবই কঠিন একটা বিষয়, এটা এত সহজ নয়। জ্ঞান অর্জনের পরেই টাকা উপার্জন। যারা বিএনপি মাইন্ডেড লোকজন, ধনী, টাকাওয়ালা, তাদের মাথায় দুষ্ট বুদ্ধি গিজ করে। তো এই সকল দুষ্ট বুদ্ধি নিয়ে তারা যেভাবে আওয়ামী লীগের শিল্পপতি, দুর্নীতিবাজ, তাদের সাথে ক্ষেত্র বিশেষে নেগোসিয়েশন করছে, যেখানে নেগোসিয়েশন দরকার নেই সেখানে তারা দখল করছে, যেখানে দখল দরকার নাই সেখানে লুটপাট করছে। তো এইগুলো নিয়ে যে দৃশ্য আমরা দেখছি আমজনতা, এগুলো বিএনপিকে কিন্তু নিদারুণ ইমেজ সংকটের মধ্যে ফেলে দিয়েছে। 5 নম্বর হলো বিএনপির যে আন্তর্জাতিক সম্পর্ক, সেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিএনপি এখন সিদ্ধান্ত নিতে পারছে না। চীন, আমেরিকা, রাশিয়া, ভারত না পাকিস্তান, সবার সাথে দেখা করছে। সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে বন্ধুত্ব নয়। আবার চীন এবং পাকিস্তানিদের সঙ্গে বিএনপির নেতাদের একটা কথাবার্তা হচ্ছে, যা কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা গিয়ে আবার শেষমেশ জামাতে গিয়ে মিলিত হচ্ছে। আবার অন্যদিকে ভারতের সাথে সম্পর্কটাও ঠিক বিএনপির যে একটা লবিং গ্রুপ ছিল ভারতপন্থী, সেই জিনিসটা এখন বুমেরাং হয়ে গেছে। ভারতের স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা ইউনূস সাহেবের সাথে এবং জামাতের সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে। 6 নম্বরে সেন্সিটিভ, ভীষণ রকম সেন্সিটিভ, সেটা হলো সামরিক বাহিনী। সাবেক আমলা এবং বর্তমান সামরিক আমলা, তাদের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আমি শুধু যতটুকু আমার নজরে এসেছে, সহনীয় একটা সম্পর্ক এটি তৈরি হয়নি, এখন পর্যন্ত তৈরি হয়নি। এই বিষয়টা নিয়ে আমি শুধু এতটুকুই বললাম, 6 নম্বরটা বললাম। আর 7 নম্বর, বিএনপির এই সুসময়টিতে কতগুলো পরিবর্তন একেবারে অবশ্যম্ভাবী দরকার ছিল কেন্দ্রীয় পর্যায়ে। সাংগঠনিক সফর, তারপরে কেন্দ্রীয় অফিস, দুটো অফিস, বিশেষ করে চেয়ারপারসনের অফিস এবং পল্টন অফিস, এই দুটো অফিস জমজমাট রাখার জন্য জনপ্রিয় নেতাদেরকে নিয়ে খুব দ্রুত যে পার্টির যে কমান্ড, সেই কমান্ড প্রতিষ্ঠা করা, সেটা এখন পর্যন্ত কিন্তু করা হয়নি। আশা করি এই 7টি চ্যালেঞ্জ যদি বিএনপি মোকাবেলা করতে পারে, তাহলে হয়তো আশা করা যায় যে এই যে সময় প্রকৃতি তাদেরকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, এটি অচিরেই তাদের জন্য আরও শুভ পরিণতি বয়ে নিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।